আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা ১৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ইংরেজি অংশ সমাধান করব। আমরা বলেছিলাম যে আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটা বিসিএস এর কোশ্চেন এমনভাবে সলভ করব যাতে করে যেই টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসে ওই টপিকগুলো যেন আমাদের কমপ্লিট হয়ে যায়। এবং এটাও বলেছিলাম যে যদি আপনি বিসিএস এ আসা কোশ্চেনগুলো যতগুলো বিসিএস হয়েছে সবগুলো কোশ্চেনগুলো যদি আপনি সলভ করতে পারেন কোনো একটা সাবজেক্টের, আপনি টোটাল গাইডলাইন পেয়ে যাবেন। কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকগুলি স্কিপ করা যাবে, কোন কোন টপিকগুলো থেকে কোন ধরনের ভ্যারাইটির কোশ্চেন চলে আসে, সমস্ত কিছু কিন্তু ধারণা আপনি পেয়ে যাবেন। এবং যখন আপনি আমার সাথে কোশ্চেনগুলো সলভ করছেন, জাস্ট আপনি বসে আছেন, আমি কোশ্চেন সলভ করে দিচ্ছি, আপনি জাস্ট চোখ দিয়ে তাকিয়ে দেখছেন, এভাবেও যদি আপনি প্রত্যেকটা বিসিএস এর সলিউশন করে ফেলেন আমার সাথে, তাহলে দেখবেন আপনার যে গ্রামেটিক্যাল নলেজগুলো ছিল, যেগুলো উইক ছিল, সেগুলো দেখবেন এতটাই স্ট্রং হয়ে গেছে যে আপনি যে কোনো জায়গায় কোশ্চেনগুলো যখন রিপিট হচ্ছে আপনি সাথে সাথে অ্যান্সার করতে পারতেছেন। তাহলে এভাবেই আমরা মূলত ইংরেজি অংশগুলোকে কমপ্লিট করার চেষ্টা করব। আজকে আমরা ১৪তম বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করব। সো যেই টপিকে আসুক না কেন আমরা ওইটাকে ভালো মতো কমপ্লিট করার চেষ্টা করব। আর যে কোনো ভোকাবুলারি, ফ্রেজ, এনিথিং যেটা আমাদের সাথে সাথে মুখস্থ করা লাগবে আমরা সাথে সাথে মুখস্থ করে নিব, যাতে করে নেক্সট টাইম যখন আবার আসবে কোনো একটা পরীক্ষায় যেন আমরা পেরে ফেলি। কারণ নর্মালি এই ধরনের কোশ্চেনগুলো বারবার রিপিট হয়, এই এক্সামে না হলেও পরবর্তী অন্য একটা এক্সাম, প্রাইমারি এক্সাম, আপনার ব্যাংক এক্সাম, কোনো না কোনো এক্সামে কোনো না কোনোভাবে রিপিট হয়ে যায়। সো যখন আপনি এটা পারছেন না সাথে সাথে পড়ে ফেলেন, কারণ এটা কোথায় যে রিপিট হবে আপনি নিজেও জানেন না। সো চলেন আমরা শুরু করে ফেলি আজকের ক্লাসটি। ওকে, সো প্রথম কোশ্চেনটা দিকে আমরা একটু তাকাই যে ইউ শুড শো গুড ম্যানার্স ইন দ্য কোম্পানি অফ ইয়াং লেডিস হুইচ ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ ফর দ্য কোটেশন এক্সপ্রেস অ্যাবভ। কোটেশন এক্সপ্রেশন অ্যাবভ তার মানে আমাকে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজটা এখানে কি, ইউ শুড শো গুড ম্যানার্স। এখানে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এখানে বলছে ইউ শুড শো গুড ম্যানার, এইটাকে মূলত আমার আইডেন্টিফাই করতে হবে যে এই কোন মিনিংটা এই শো গুড ম্যানারকে বোঝানো হচ্ছে। তাহলে শো গুড ম্যানার এখানে কোন চারটা অপশনের মধ্যে একটাকেই ডিফাইন করতেছে একটু ভাবতে হবে। তাহলে আমার মেইন জিনিসটা কি, শোয়িং গুড ম্যানার্স। আমরা যখন কাউকে ভালো একটা ম্যানার শো করতে বলি, শো গুড ম্যানার এই শব্দটি টার্মটা ইউজ করি, তাহলে আমরা কি ইঙ্গিত করি বুঝতে হবে, একটু বাস্তববাদী হতে হবে। তো শো গুড ম্যানার্স মানে হচ্ছে আপনি কারোর প্রতি ভালো একটা ব্যবহার দিবেন, নম্রতা রাখবেন এবং কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু থাকবে না, জাস্ট ভদ্রতার সাথে সেটা ডিল করতে হবে। সো শোয়িং গুড ম্যানার্স মানে ভদ্রতার সাথে কোনোটা কিছু ডিল করা। না জেনে থাকলে এখনই জেনে রাখেন, কোনো প্রবলেম নেই। তার মধ্যে এখানে কোনটা প্র্যাকটিস ম্যানার্স, না এখানে প্র্যাকটিস করার কথা বলা হচ্ছে না। বিহেভ ইউরসেলফ, আপনি খারাপ ব্যবহার করতেছেন তখন আমরা বিহেভ ইউরসেলফ বলি, তার আগে না। তাহলে এটাও না। ডু নট টক রুডলি, না আমরা কাউকে কোনো খারাপ ব্যবহার করতে না করতেছি না বা অভদ্র আচরণ করার কথা বলতেছি না, আমি জাস্ট এইটার কথা বলতেছি। বিহেভ জেন্টলি, একটু ভদ্রভাবে, ভদ্রতা শো করো, বুঝতে পারছি, এই ভদ্রতা শো করার কথা বলতেছি। সো এখানে হবে বিহেভ জেন্টলি। তাহলে এখানে শো গুড ম্যানার্সের কারেক্ট অ্যান্সারটা কি, বিহেভ জেন্টলি, দ্যাটস ইট। আমার কথা হচ্ছে আপনি পারেন না, আমার কোনো প্রবলেম নাই, বাট এখন যদি আপনার কোনো পরীক্ষায় কোশ্চেন চলে আসে যে শো গুড ম্যানার্স মানে কি, বা এখানে শো গুড ম্যানার্স আন্ডারলাইনকৃত শব্দ বা ফ্রেজটি নিচের কোন অপশনটাকে বেশি ডিফাইন করে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে বের করতে হবে জেন্টলি বা হচ্ছে জেন্টল বিহেভিয়ার নিয়ে কোথায় বলা হচ্ছে, ভদ্র আচরণটা নিয়ে কোথায় বলা হচ্ছে। সো বিহেভ জেন্টলি। তাহলে আপনি আমার সাথে একবার রিপিট করেন, শোয়িং গুড ম্যানার্স মানে কি, বিহেভ জেন্টলি। আবার বলেন, বিহেভ জেন্টলি মানে কি, শোয়িং গুড ম্যানার্স, দ্যাটস ইট। সো এইভাবেও কিন্তু আপনি কমপ্লিট করে ফেলতে পারছেন। ওকে, এরপর আমরা পরবর্তী কোশ্চেনটায় চলে যাব, সেটা কি পরবর্তী কোশ্চেন। ওকে, the invention of computer has turned over a new leaf in the history of modern technology. So আমার কথা হচ্ছে the invention of computer has turned over a new leaf in the history of modern technology। এর মানে কি বোঝানো হচ্ছে, কম্পিউটারের ইনভেনশন আমাদের একটা নতুন কিছু উন্মুক্ত করে দিয়েছে, উন্মোচন করে দিয়েছে, রাইট? সো the invention of computer has টার্নড ওভার এ নিউ লিফ, তার মানে এটার ইনভেনশন আমাদের নতুন একটা কিছু দিয়েছে, এরকম একটা ইঙ্গিত বোঝানো হচ্ছে। সো এইখানে এই যে নিয়ারেস্ট মিনিংটা কি, এই ইতালিসাইজড, এইটা মূলত আপনার এটাকেই বলা হচ্ছে টার্ন ওভার। এখানে হয়তো ইতালিকভাবে করানো হয়নি, সো বাট এটাকে ইঙ্গিত করা হচ্ছে। সো এটার মানেটা কি, এখানে একটু খেয়াল করেন অপশনটার মধ্যে যে এখানে টার্ন ওভার নিউ লিফ, এটা মানে কি বোঝানো হচ্ছে, এটা দেখবেন বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় আসছে, নিবন্ধন পরীক্ষায় আসছে। সো এই ফ্রেজটাকে আগে একটু মাথায় নিয়ে নেন, একটু দুবার উচ্চারণ করেন তাহলেই হবে। টার্নড ওভার আ নিউ লিফ, টার্নড ওভার আ নিউ লিফ, টার্নড ওভার আ নিউ লিফ। নেক্সট টাইম যেখানেই আসুক না কেন যেন এটার উত্তরটা আপনি করতে পারেন। এর মানে হচ্ছে নতুন একটা অধ্যায় সূচনা করা। ইনভেনশন অফ কম্পিউটার
একটা নতুন অধ্যায় সূচনা করেছে মডার্ন টেকনোলজিতে। সো এইটাই মূলত আমাকে এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, আমাকে এইটাই উত্তরটা বের করতে হবে। সো টার্নড ওভার এ নিউ লিফ, নতুন অধ্যায়, এখানে কোনটা আছে? নিউ হিস্ট্রি না, ম্যাচ করতেছে না, তা বাদ। বিগিনিং নিউ সিভিলাইজেশন না। ওপেন এ নিউ চ্যাপ্টার, হ্যাঁ এইটা। আর ক্রিয়েটেড এ সেন্সেশন না, এটা না। তাহলে আমার এখানে কারেক্ট অ্যান্সারটা কি হচ্ছে? আমার এখানে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এই যে ওপেনড আ নিউ চ্যাপ্টার। বুঝতে পারছি? সো দেখেন, আমরা দুটো কোশ্চেন সলভ করেছি। তার মধ্যে প্রথমটার ক্ষেত্রে আমি বলছি শোয়িং গুড ম্যানার্স মানে কি, প্রথমটায় শোয়িং গুড ম্যানার্স এর মানে ছিল বিহেভ জেন্টলি। না পারলেও আশা করছি পরবর্তী সময় থেকে পারবেন। এরপর আমার কি আসছে? ইনভেনশন অফ কম্পিউটার হ্যাজ টার্নড ওভার এ নিউ লিফ। কি বলছে এটার ক্ষেত্রে? এটা বিভিন্ন এক্সামে আসে, বিভিন্নভাবে আসে। সো টার্নড ওভার এ নিউ লিফ, এই ফ্রেজটা যদি আপনি আবার পেয়ে যান তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে এটা নতুন চ্যাপ্টার বা নতুন অধ্যায়ের সূচনাকে ইঙ্গিত করছে। তো সেক্ষেত্রে আমার এখানে ওপেন দ্য নিউ চ্যাপ্টার, এটা হবে আমার কারেক্ট অ্যান্সার। এখন তো আর ভুলবেন না, আগে না পারেন কোনো প্রবলেম নেই ভাই, ক্লাস শেষে কিন্তু না পারলে আপনার দোষ, আমার না। ওকে, এরপর আসি। ট্রাইং ইউনাইটেডলি উই ওয়ার এবল টু হ্যাভ আওয়ার প্রজেক্ট অ্যাপ্রুভড অ্যাগেনস্ট স্ট্রং অপোজিশন। এখানে আমাকে বলা হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং সেইজ নিয়ারলি দ্য সেম অ্যাজ অ্যাগেনস্ট অ্যাবভ। এই অ্যাগেনস্ট শব্দটা মূলত কোনটাকে বোঝানো হচ্ছে এটা আমাকে বলছে। সো আমার এই অ্যাগেনস্ট শব্দটার জায়গায় কোন জিনিসটা এখানে বেশি সামঞ্জস্যপূর্ণ হবে? সো এখানেও ফ্রেজ দেওয়া আছে, ফ্রেজগুলো মিনিং না জানলে হয়তো আপনি পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে এখন আবার শিখে ফেলতে হবে যদি না জানেন। আমি বলে দিব, আপনি শিখে ফেলবেন, মনে রাখবেন, তাহলেই হয়ে যাবে। চলেন শুরু করি। সো অ্যাগেনস্ট, আমার মেইন টার্গেটটা কি? অ্যাগেনস্ট যে শব্দটা আছে এই অ্যাগেনস্ট শব্দটা থেকেই আমাকে বের করতে হবে। সো অ্যাগেনস্ট মিনিং কি এটা তো আমার আগে জানতে হবে। অ্যাগেনস্ট মানে হচ্ছে বিপক্ষে, বিপক্ষে। অ্যাগেনস্ট মানে বিপক্ষে। যদি আপনি কারো অ্যাগেনস্টে কোনো কিছু বলেন সেটা হবে প্রতি উত্তরে, প্রতি উত্তরে কারো অ্যাগেনস্টে কোনো কিছু বলা। তাহলে আমাকে এই দুটো উত্তর একটু মাথায় রাখতে হবে যে অ্যাগেনস্ট মানে হচ্ছে বিপক্ষে বা প্রতি উত্তরে। সো এখন আমার বের করতে হবে এই ফ্রেজগুলো থেকে যে কোনটার মানে হচ্ছে এই বিপক্ষে বা প্রতি উত্তরে। সেক্ষেত্রে আমি যদি জেনে যাই যে এইটা মানেই হচ্ছে প্রতি উত্তরে, সেটা কি? ইন দ্য টিথ অফ, ইন দ্য টিথ অফ, দেখবেন মুখের সাথে একটা কানেকশন আছে, রাইট, উত্তর দেওয়ার। সো ইন দ্য টিথ অফ, এইটা হচ্ছে আপনার প্রতি উত্তরে। সেক্ষেত্রে আপনি তখন অ্যাগেনস্টের জন্য ইন দ্য টিথ অফ দিতে পারবেন। ইন দ্য প্লি অফ এটা অজুহাত বোঝায়। সো এই দুটার মধ্যে হয়তো একটু কনফিউশন হতে পারে, বাট এটা মানে অজুহাত। আর নিচে হচ্ছে ইন দ্য টিথ অফ। ইন দ্য টিথ অফ মানে হচ্ছে প্রতি উত্তরে, কেউ একটা কিছু বললো তার উত্তর দিলেন আপনি পেছন দিয়ে বা এটার মুখোমুখি হয়ে, তো সেটাকে বলা হচ্ছে ইন দ্য টিথ অফ। সো যেহেতু প্রতি উত্তরের সাথে ম্যাচ করে গেছে সেহেতু আমার কারেক্ট অ্যান্সারটা কি হবে? ইন দ্য টিথ অফ হবে আমার কারেক্ট অ্যান্সার। সো ভালো করে আবার বলি, trying unitedly we were able to have our project approved against strong oppositions। তার মানে এই against শব্দটা আমাকে কোথায় নিয়ে আসছে? ইন দ্য টিথ অফ নিয়ে আসছে। তাহলে আমার কারেক্ট অ্যান্সারটা কি? ইন দ্য টিথ অফ। তাহলে এখন আবার একটু মাথায় রাখেন, against শব্দের সাথে কোনটা যায়? ইন দ্য টিথ অফ। ইন দ্য টিথ অফ মানে কি? প্রতি উত্তরে। ওকে, চলেন প্রথমটা আবার করি। শোয়িং গুড ম্যানার্স মানে কি? ভদ্র আচরণ, বিহেভ জেন্টলি। আচ্ছা, তারপর টার্ন ওভার এ নিউ লিফ এর মানে কি? নতুন একটা চ্যাপ্টার বা অধ্যায় সূচনা করো, ওপেন দ্য নিউ চ্যাপ্টার। তারপরটা কি? তারপরটা হচ্ছে আপনার অ্যাগেনস্ট। অ্যাগেনস্টের সাথে আপনার কোন শব্দটা যাবে, কোন ফ্রেজটা যাবে? ইন দ্য টিথ অফ। এই তো হয়ে গেছে, গুড। কিছু না জানলেও সমস্যা নেই, বাট কোশ্চেন সলভ করতে হবে আমার সাথে। আমার সাথে কোশ্চেন সলভ করবেন আর শিখবেন, কোশ্চেন সলভ করবেন আর শিখবেন, দেখবেন ভালো লাগবে। যখন সবগুলো কোশ্চেন সলভ হয়ে যাবে আমার সাথে, যখন আপনি কোশ্চেন ব্যাংকটা দেখবেন সবগুলো উত্তর পান, আপনার কাছে কিন্তু ভালো লাগবে। সো দেখেন পরের কোশ্চেনটা, নট মেনি পিপল ক্যান কমিট সাচ আ হিনাস ক্রাইম। ভালো করে বোঝেন, নট মেনি পিপল ক্যান কমিট সাচ আ হেইনাস ক্রাইম। হেইনাস মানে হচ্ছে জঘন্যতম। সো জঘন্যতম একটা অপরাধ এখানে ইঙ্গিত করা হচ্ছে, হেইনাস ক্রাইম মানে। সো নট মেনি পিপল ক্যান কমিট, অনেক মানুষই এটা হয়তো বা পারবে না। সো সাচ আ হেইনাস ক্রাইম, এত জঘন্যতম একটা ক্রাইম, ইন কোল্ড ব্লাড, ইন কোল্ড ব্লাড। সো এইটা মানে কি? এখানে মূলত যেটার মিনিং যাচ্ছে সেটা হচ্ছে ইন কোল্ড ব্লাড। ঠিক আছে, এখানে হয়তো ইতালিক ইয়াটা আসেনি, বাট এখানে মূলত ইঙ্গিত করা হচ্ছে এই তো ইন কোল্ড ব্লাড, এই অংশটুকু ইন কোল্ড ব্লাড। আমাকে বোঝানো হচ্ছে যে কোল্ড ব্লাডে সে হয়তো একটা জঘন্যতম ক্রাইম করেছে, ঠিক আছে, যেটা সবার দ্বারা সম্ভব না। তো এই কোল্ড ব্লাড মানে আসলে কি বোঝানো হচ্ছে এই জায়গাটায়? ইন কোল্ড ব্লাড মানে, তার মানে আমার কাজ হচ্ছে এই ইন কোল্ড
ব্লাড, এইটার মিনিংটা বের করা। তাহলে আপনি একটু ভাবেন তো, কেউ যখন কোনো একটা ক্রাইম করে বা অপরাধ করে, সেক্ষেত্রে তার কন্ডিশনটা কীরকম থাকে, যে সে এত জঘন্যতম একটা ক্রাইম করলো কিন্তু খুবই সচেতনভাবে। তো সেক্ষেত্রে আপনি আসলে রিয়ালিটিতে আপনি কোন ধরনের চিন্তাভাবনা করেন একটু দেখেন তো। ঠান্ডা মাথায় একদম বুঝে শুনে এত ঠান্ডা মতো ক্রাইম করা আমার দ্বারা অসম্ভব, তাই না? এরকম একটা চিন্তা ভাবনা রাখি না যে খুবই ঠান্ডা মাথায় খুন করছে, তারপর হচ্ছে খুবই ভেবে চিনতে ওয়েল ক্যালকুলেটেড করে চিন্তা করতেছে, এরকম না যে সব একদম কারেক্ট জায়গায় হয়েছে, ঠান্ডা মাথায় করতে পারছে। সো এই সেন্সটাকে কাজে লাগাতে হবে। এই সেন্সটাকে কাজে লাগিয়ে মূলত এই কোল্ড ব্লাডের মিনিংটা আপনি বের করতে পারবেন। কোল্ড ব্লাড মানে একদম ঠান্ডা মাথায় বুঝে শুনে পদক্ষেপ নিয়ে যখন কেউ কোনো কিছু করে, সেটাকে আমরা বলি ইন কোল্ড ব্লাড। ওকে, চলেন এখানে কোন উত্তরটা আমরা পাবো। ইন কুল ব্রেইন, ওকে, ঠান্ডা মাথা, অ্যান্ড ক্যালকুলেটেড থট, ইয়েস এইটা হতে পারে। বাকিগুলো একটু দেখি। সো পেশেন্টলি অ্যান্ড থটফুলি, না, ধৈর্যের কথা না। সো ইমপেশেন্টলি তো হবেই না। স্টার্ড বাই সাডেন ইমোশন, না, এটাও না। তাহলে এটাও হচ্ছে না। সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইন কুল ব্রেইন অ্যান্ড ক্যালকুলেটেড থট। ক্লিয়ার? সো এইটা হচ্ছে আমার এটা অ্যান্সার। তাহলে দেখেন আমরা কিন্তু 4টা কোশ্চেন সলভ করলাম, 4টা ফ্রেজ বা 4টা ওয়ার্ডের কিন্তু আমরা কাছাকাছি মিনিং জেনে গেলাম। সো আশা করছি নেক্সট টাইম যে কোনো পরীক্ষায় যদি এটা চলে আসে, আপনারা অবভিয়াসলি এটা অ্যান্সার করতে পারবেন। ওকে, সো আসেন নেক্সট কোশ্চেনটাও সলভ করে ফেলে আমরা। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা কি আসছে? দ্য কন্ডিশন অফ মোস্ট স্লাম ডুয়েলার্স। স্লাম ডুয়েলার্স মানে কি? এই যে এটা মানে কি, এটাকে বোঝেন। স্লাম ডুয়েলার্স মানে হচ্ছে বস্তিবাসী যারা, ঠিক আছে, তাদেরকে বলে স্লাম ডুয়েলার্স। দ্য কন্ডিশন অফ মোস্ট স্লাম ডুয়েলার্স ইজ সো মেজারেবল দ্যাট ইট ক্যান নট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস। তার মানে এত বাজে অবস্থা যেটা ভাষায় বা শব্দ দিয়ে আসলে প্রকাশ করা যায় না। সো এখানে বেস্ট ফ্রেজ কোনটা এই জিনিসটাকে রিপ্লেস করার মতো? কোনটা? যে সো মিজারেবল দ্যাট ইট ক্যান নট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস। সো মিজারেবল দ্যাট ইট ক্যান নট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস, এটার ফ্রেজ কোনটা বা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ ওয়ার্ড কোনটা? ছোটোবেলায় অনেক আসছে, আমরা যে টেক্সট বুকগুলো পড়ছি সেখানেও আমরা বারবার পেয়েছি, এবং আমরা যে প্যারাগ্রাফ পড়তাম বিভিন্ন জায়গা থেকে সেখানেও কিন্তু এই ধরনের একটা ফ্রেজ ছিল। সো এটা অনেকে কমন পড়তে পারে। এটা হচ্ছে বেগার্স ডেসক্রিপশন। বেগার্স ডেসক্রিপশন। সো বেগার্স ডেসক্রিপশন মানে হচ্ছে যে শব্দ দ্বারা প্রকাশ করা যাবে না এত দুর্দশা, এত বাজে একটা কন্ডিশন। সো এইটাকে মনে হয় বেগার্স ডেসক্রিপশন। সো দ্যাটস ওয়াই এটার ক্ষেত্রে আপনার হয়তো কমন পড়তেই পারে, কারণ এটা খুবই পরিচিত একটা টার্ম, যে সো মিজারেবল দ্যাট ইট ক্যান নট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস। তার মানে শব্দ দ্বারা যেটাকে ডেসক্রাইব করা যাবে না এরকম দুর্দশাপূর্ণ অবস্থা, এটাকে আপনি বলতে পারেন বেগার্স ডেসক্রিপশন। মনে থাকবে, শব্দ দ্বারা প্রকাশ করা যাচ্ছে না এরকম একটা মিজারেবল কন্ডিশনকে আমরা কি বলে থাকবো? বেগার্স ডেসক্রিপশন। গুড, এই তো হয়ে গেছে। চলেন পরেরটা সলভ করি। পরেরটা কি আসেন। A speech full of too many words is what? A speech full of too many words, তার মানে এমন একটা স্পিচ বা এমন একটা বক্তৃতা যেখানে কিনা অনেক বেশি শব্দের ইউজ করা হয়েছে। সো এরকম অতিরিক্ত শব্দ বা অনেক বেশি শব্দ ইউজ করে যে স্পিচটা দেওয়া হয় তাকে কি বলা হয়? তো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এরকম শব্দবহুল স্পিচ মানে কোনটা বোঝানো হচ্ছে। তো সেক্ষেত্রে মাথায় রাখবেন এইখানে এত বিগ স্পিচ, মেইন স্পিচ, আনইম্পর্টেন্ট স্পিচ এরকম না, জাস্ট এইটুকু। এই ভার্বজ মানে যদি আপনি জেনে যান তাহলে হয়ে যাবে। এই ভার্বজ মানেই হচ্ছে শব্দবহুল। মানে কি? শব্দবহুল। এই শব্দবহুল স্পিচ মূলত এটাকে বলা হচ্ছে ভার্বোজ স্পিচ। তাহলে আবার একটু মাথায় রাখেন, আমি শেখাচ্ছি, আমার কথা হচ্ছে আপনি হয়তো এখন কিছুই পারছেন না, আমার কোনো প্রবলেম নেই, বাট কোশ্চেনগুলো যখন সলভ করছি কোশ্চেনগুলো একটু দেখেন আমি কীভাবে সলভ করছি, পাশাপাশি যেই জিনিসটা আপনার জানা নেই সেটা জেনে যান, কোনো সমস্যা নেই। দেখবেন যখন সবগুলো কোশ্চেন সলভ করছেন দেখবেন রিপিট হচ্ছে, একই কোশ্চেন রিপিট হচ্ছে। সো জেনে যান, পরবর্তীতে রিপিট হলে আপনারই ভালো লাগবে যে না এটা তো আগেই করেছি। সো রিপিট হবে, না জানাটা দোষের না, বাট যেটা অলরেডি চলে আসছে সেটাও যদি না পারেন পরের বার আসলে সেটা কিন্তু দোষের, ঠিক আছে? সো দেখেন, আ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ড ইজ হোয়াট? অনেক বেশি শব্দ সমর্থিত একটা স্পিচ। তাহলে অনেক বেশি শব্দ একটা স্পিচ, সেটা হবে শব্দবহুল। তাহলে শব্দবহুল স্পিচ বলা হবে আ ভার্বোজ স্পিচ। তাহলে আমার সাথে একটু রিপিট করেন আবার। আ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ড ইজ আ ভার্বোজ স্পিচ। আ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ড ইজ হোয়াট? আ
আ ভার্বোস স্পিচ। এই তো ভেরি গুড, হয়ে গেছে। গুড, নেক্সট ওয়ান। ওকে, নেক্সটে কি আছে? To meet trouble halfway means what? To meet trouble halfway, এইটা প্রায় সবচেয়ে কনফিউজিং একটা জিনিস, কারণ হচ্ছে এক এক জায়গায় আপনার এক এক উত্তর পেয়ে যান এবং দেখা যাচ্ছে ভালো ভালো জায়গায় আপনি দেখছেন ভুল উত্তর আছে, কিন্তু আদৌ কি জানে এটার মিনিংটা কি? কারণ আপনি যখন কোনটা কিছুর অ্যাকচুয়াল মিনিংটা জানবেন তখন হয়তো আপনার জন্য কারেক্ট আনসারটা পাওয়া সহজ হবে। সো টু মিট ট্রাভেল হাফওয়ে, এইটার আগে মিনিংটা জানা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ আপনি কিন্তু একটা কনফিউশনে থাকবেন যে আসলে কারেক্ট অ্যান্সারটা কি। কোনো একটা জায়গায় উত্তর দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না যেটাই মনে হয় কারেক্ট অ্যান্সার, আগে মিনিংটা বোঝেন। এইটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন উত্তর আছে। সো আপনার এখানে কনফিউশন হবে এরকম যে বিভিন্ন দেখবেন ওয়েবসাইটগুলোতে একটাতে টু বি পাজলড আছে ভালো ভালো ওয়েবসাইটে, আরেকটা জায়গায় দেখবেন টু গেট নার্ভাস আছে। সো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কারেক্ট অ্যান্সারটা কি। আমি আপনাকে ব্যাখ্যাটা আগে দেই, আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে আসল কারেক্ট অ্যান্সারটা কোনটা। ওকে, সো টু মিট ট্রাভেল হাফওয়ে, এইটা মূলত কিসের জন্য বলা হয়ে থাকে? এই ফ্রেজটার মিনিংটা কি, এই ফ্রেজটার মিনিংটা আপনাকে বুঝতে হবে। এইটার মিনিং হচ্ছে, মনে করেন আপনি একটা বান্দা, সে এখানে আছে এবং এটা মনে করেন টাইম যাচ্ছে, এটা মনে করেন টাইম, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফিউচার, যখন আপনি সামনের দিকে যাচ্ছেন কিন্তু আপনি সামনের টাইমটা সম্পর্কে জানেন না। ফিউচারে মনে করেন এখানে একটা ঘটনা আছে, সো এইটা হচ্ছে ঘটনা। সো এমন একটা ঘটনা যেইটা হয়তো বা বিপদ, যেটাকে আমি বলবো আর একটু অ্যাকুরেট করতে গেলে বিপদ, এমন একটা ঘটনা বা বিপদ যেটা এখনো আপনার বর্তমানে ঘটে নাই। আমি আবারও বলতেছি, এমন একটা ঘটনা বা বিপদ যেটা এখনো আপনি এই বর্তমানে আসেন নাই বা বর্তমানে আপনি ফেস করেন নাই। বুঝতে পারছি? তাহলে ফিউচারের এমন একটা ঘটনা যেটা বর্তমানে ফেস করেন নাই, কিন্তু ওইটা ঘটার আগেই আপনি হয়তো বা ওইটা ফেস করা নিয়ে চিন্তিত বা হচ্ছে উদ্বিগ্ন, মানে একটু ভয় পেয়ে যাচ্ছেন, একটু কি বলবো এটাকে, যে কি করবেন না করবেন বুঝতে পারতেছেন না। ফিউচারে একটা ঘটনা, ওইটা বর্তমানে ঘটার নিয়ে আপনি একটু উদ্বিগ্ন আছেন। তার মানে যেই জিনিসটা এখনো ঘটেই নেই, ফিউচার যেহেতু বলছি, যেই জিনিসটা এখনো ঘটেই নেই ওই জিনিসটা নিয়ে আপনি এখন চিন্তিত। তার মানে এখনো ঘটা বাকি, ঘটেনি কিন্তু ফিউচারে আছে, বর্তমান আপনি ওই জিনিসটা নিয়ে চিন্তিত। সো এইটাকে বলা হয় টু মিট ট্রাভেল হাফ ওয়ে। বুঝতে পারছি? সো এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে তাহলে কোন অপশনটা কারেক্ট। এর মানে কি বোঝানো হচ্ছে? টু বি পাজলড নাকি টু গেট নার্ভাস, একটু বুঝতে হবে। তো আমি যেটা বললাম চিন্তিত হয়ে যাচ্ছেন, আমরা চিন্তিত হই যেটা হলে কি হবে, এটা হলে কি হবে, এর মানে কিন্তু পাজলড না। পাজলড মানে হচ্ছে আপনার হয়তো বা সিদ্ধান্ত নিতে পারতেছেন না কোন দিকে যাবেন। বাট একটু বুঝেন তো, এই ট্রাভেল যখন আমাদের সামনে চলে আসে, যখন চিন্তিত করতেছি কোনো একটা সমস্যা নিয়ে, আমরা কি পাজলড হই নাকি আমরা একটু নার্ভাস হই? আপনি উত্তরটা বের করেন, দেখবেন যে আপনার সাথে মিলে গেলেই হচ্ছে। তার মানে আমি যখন একটা ফ্রেজের মিনিংটা খুব ভালো করে জানবো, সেক্ষেত্রে কিন্তু আমি কারেক্ট অ্যান্সারটা চুজ করতে পারবো। সো আমার এই ক্ষেত্রে বলার ইয়াটাই হচ্ছে যে এখন আপনি ডিসাইড করেন যে আপনার জন্য উত্তরটা কোনটা অ্যাকুরেট হবে। এটার অ্যাকুরেট উত্তরটা এটাই, টু বি গেটিং নার্ভাস। তার মানে এখানে টু বি পাজলড উত্তরটা হবে না। এটা অনেক জায়গায় টু বি পাজলড দেওয়া, বাট এটা হবে না, কারণ এটা অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে টু মিট ট্রাভেল হাফওয়ে অ্যাকচুয়াল মিনিং যে আপনি যেই জিনিসটা ঘটেই নেই সেটা নিয়ে আগেই চিন্তা করা, নার্ভাস থাকা। সো টু গেট নার্ভাস। পারছি? মনে থাকবে এটা? আর কোনো জায়গায় কনফিউশন থাকবে? থাকবে না। ওকে, চলেন পরেরটা সলভ করি। প্যারাডাইস লস্ট অ্যাটেম্পটেড টু হোয়াট? প্যারাডাইস লস্ট, এই ধরনের যেই রাইটিংগুলো আছে, এপিকগুলো আছে, তার মানে আমার কিছু কাজ থাকে, বিভিন্ন রাইটারদের বিভিন্ন কাজ থাকে, কিছু কিছু কাজ থাকে যেগুলো সম্পর্কে না জানলেই নয়। এবং লিটারেচারের কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে ভালো করে পড়তেই হবে। যদি পড়া না থাকে আপনি এখানে কোশ্চেন সলভ করার সময় টপিকগুলো পেয়ে যাবেন এবং সেই টপিকগুলো সুন্দর করে আবার স্টাডি করে ফেলতে হবে, যাতে করে নেক্সট টাইম ওই টপিক থেকে যদি অন্য কোনো কোশ্চেন আসে তাহলে যেন পারা যায়। সো এরকম একটা হচ্ছে প্যারাডাইস লস্ট। সো প্যারাডাইস লস্ট মূলত অ্যাটেম্পটেড টু কি, এটা আপনাকে বুঝতে হবে। সো এই ক্ষেত্রে একদম ইজি অ্যান্সার দিতে হবে। মূলত এটা একটা এপিক, ঠিক আছে, এটাকে বুঝতে হবে, এটা একটা এপিক। সো এই এপিকটা মূলত কি করার চেষ্টা করছে? জাস্টিফাইজ দ্য ওয়েজ অফ গড টু ম্যান, এবং এইটা মূলত একদম মাথায় রেখে দিতে হবে। সো আমার সাথে সাথে একটা লাইন বলেন তাহলেই হবে। প্যারাডাইস লস্ট ইজ অ্যান এপিক। প্যারাডাইস লস্ট ইজ অ্যান এপিক, আমার সাথে সাথে বলেন তাহলেই হয়ে যাবে। সো প্যারাডাইস লস্ট ইজ অ্যান এপিক,
প্যারাডাইজ লস্ট ইজ অ্যান এপিক। যদি কখনো প্রশ্ন করে এমসিকিউ, আপনি যেন বলতে পারেন প্যারাডাইজ লস্ট কি? একটা এপিক। আচ্ছা, প্যারাডাইজ লস্ট ইজ অ্যান এপিক which attempted to justifies the ways of God to men. Paradise Lost is an epic which attempted to justify the ways of God to man. ওকে, তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্যারাডাইজ লস্ট এপিক, প্যারাডাইজ লস্ট জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান। ওকে, এটুকু মাথায় রাখলেই চলবে। গুড। এরপরটা আসেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম আ রাউন্ড ডজন? আমরা বলি না যে একটা রাউন্ড ফিগার করে দাও। আমি যে 490 টাকা দিই, কেউকে যখন আমি এই টাকাটা দেবো সে বলবে রাউন্ড ফিগার করে 500 করে দাও। এই যে রাউন্ড ফিগার করে, রাউন্ড ফিগার মানে হচ্ছে একদম অ্যাকিউরেট, একটু মিলিয়ে দাও, একদম কাটায় কাটায় মিলিয়ে দাও, রাউন্ড 500। সো এরকম রাউন্ড ডজন মানে কি? তাহলে এখন আপনিই বলেন অপশনগুলো দেখে যে রাউন্ড ডজন মানে কি। আর লিটল লেস দেন আ ডজন না, আমরা একটু কম থাকলে কখন রাউন্ড বলি না, তাই না? আর লিটল মোর না, যেরকম লিটল লেস হবে না সেরকম লিটল মোরও হবে না। রাউন্ড অ্যাবাউট এ ডজন, অ্যাবাউটও আসবে না, প্রায় হবে না। আর ফুল ডজন, তার মানে আমরা যখন কোনো রাউন্ড করে দিতে পারি যে রাউন্ড ফিগার 100 করে দাও, তার মানে একদম 100 টাকাটাকেই আমি চাচ্ছি সেরকম। আর রাউন্ড ডজন মানে হচ্ছে একদম ফুল ডজন, মানে একদম কাটায় কাটায় 1 ডজনের কথাই আমি বলতেছি, এটাকে বলা হয় রাউন্ড ডজন। তাহলে এই রাউন্ড মানে হচ্ছে আ ফুল ডজন। বুঝতে পারছি? একটু আমি যেভাবে ব্যাখ্যা দিচ্ছি এভাবে একটু কমপ্লিট করেন, দেখবেন অনেক ভালো লাগবে। ওকে, আচ্ছা পরেরটায় আসি, চলেন। হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোপ? ওহ, অসাধারণ একটা জিনিস। সফট সোপ মানে কি এটা আপনাকে বুঝতে হবে। সফট সোপ, আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বা ফ্রেজ সফট সোপ? তো সফট সোপ মানে কি? এর মানে হচ্ছে আমরা অনেক সময় তোষামোদি করি বা ফ্ল্যাটারিং করি, যেটাকে বলা হয় একটা ভাষায় ফ্ল্যাটারিং করা, ওই যে বলি না তেল দেওয়া। সো কিছুটা ওই তেল দেওয়াটাকে মূলত বোঝানো হচ্ছে, যা মনে করার জন্য লিখে দিচ্ছি। সো তেল দেওয়া, ঠিক আছে? ইংরেজিতে যদি আরেকটা শব্দ দিয়ে আমি আপনাকে মনে রাখার কথা বলি, সেটা হচ্ছে ফ্ল্যাটারিং। ওকে, ফ্ল্যাটারিং। এবার বুঝুন এই তেল দেওয়া বা ফ্ল্যাটারিং, এইটা মূলত সফট সোপের মিনিং। তাহলে আমাকে এমন একটা জিনিস বের করতে হবে যেটা কিনা এখানেই বোঝানো হচ্ছে। সো দেখেন, স্পিক হাই না, স্পিক ইল তাও বলা হয়নি, রেকগনাইজ আদার্স গুড ডিডস না, ফ্ল্যাটারি কথা বলতেছি, তেল দেওয়ার কথা বলতেছি। কোনটা? এই দেখেন, ফ্ল্যাটার ফর সেলফ মোটিভস, নিজের কাজের বের করে নেওয়ার জন্য আরেকজনকে তোষামোদি করতেছেন। সো ফ্ল্যাটার অফ সেলফ মোটিভস, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো যখন আপনি মিনিং জানছেন, একদম ইজি হয়ে যাবে আপনার কারেক্ট অ্যান্সারগুলো বের করা। সো ফ্ল্যাটার ফর সেলফ মোটিভস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে এখানে কোনটার কথা বলা হচ্ছে? সফট সোপ। তাহলে আজকের পর থেকে সফট সোপটা শিখলেন। তারপর আপনি একটু আগে শিখলেন যে টার্ন ওভার এ নিউ লিফ, রাইট? এটা শিখছেন না? শিখছেন। তারপর আপনি শোয়িং গুড ম্যানার্স হচ্ছে বিহেভ জেন্টলি, শিখছেন? গুড, এটাও শিখছেন। সো এরকম যে ফ্রেজগুলো আগে জানতেন না সেগুলো শিখতেছেন, এগুলোই হচ্ছে আপনার জন্য অ্যাচিভমেন্ট। আপনার ঝুলিতে এগুলোই জমা হচ্ছে। কোশ্চেন সলভ করার পর এত কোশ্চেন আমরা সলভ করব, এতগুলো বিসিএস সলভ করতেছি, একবার যদি বসে থেকে সবগুলো কমপ্লিট করতে পারেন, দেখেন আপনার ঝুলিতে কত কিছু থাকে, কত নলেজ থাকে। আচ্ছা, পরেরটায় আসি, চলেন। পরের কোশ্চেনটা কি? পিপল হু অ্যাজিউম দ্যাট নো ইভিল ক্যান বিফল দেম আর ফুলিশলি হোয়াট? পিপল হু অ্যাজিউম দ্যাট নো ইভিল ক্যান বিফল দ্যাম আর ফুলিশলি, মূলত যারা অ্যাজিউম করে যে কোনো কিছুই, তো কোনো পাপই তাদেরকে ছুঁইতে পারবে না, কোনো পাপ আর তাদেরকে স্পর্শ করতে পারবে না, তারা কিন্তু বোকা। সো এই বোকার মতো যারা এটা বিশ্বাস করে তাদেরকে আসলে কি বলা হবে, এটা হচ্ছে মূলত আমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে। তো এইটাকে মূলত আপনার ভালো করে বুঝতে হবে কোন ধরনের মানুষগুলো মূলত এরকম কাজটা করে থাকে। একটু ভাবেন তো, কোন ধরনের মানুষ এই কাজগুলো করে থাকে? কোন ধরনের মানুষ মূলত এই কাজগুলো করে থাকে যে কোনো ধরনের ইভিল আমার দিকে আসতে পারবে না, আমি একদম ঠিক আছি, আমি একদম নিজেকে নিয়ে একদম 100% কনফিডেন্ট। সো মূলত যারা নিজেদেরকে নিয়ে খুবই আত্মতৃপ্তিতে ভোগে, বুঝতে পারছেন? যারা মূলত আত্মতৃপ্তিতে ভোগে যে আমি আজ পরিপূর্ণ, আমাকে আর কেউ ছুঁইতে পারবে না, আমাকে কোনো পাপ ছুঁইতে পারবে না, সো আমি একদম পাপ শূন্য থাকবো, আমি জীবন নিয়ে অনেক সন্তুষ্ট, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। সো এই যে যারা আত্মতৃপ্তিটা পেয়ে যায় নিজের মধ্যে, আত্মতুষ্টি, সো এরকম যারা চিন্তা করে তারাই মূলত এই ধরনের মানুষ যে নো ইভিল ক্যান বিফল দ্যাম। ওকে, সো আত্মতৃপ্তি বা আত্মতুষ্টি, এইখানে মূলত এই
আত্মতুষ্টিকে বোঝানো হচ্ছে কমপ্লেসেন্ট শব্দটা দ্বারা। কমপ্লেসেন্ট একটা কমন ওয়ার্ড, এই কমপ্লেসেন্ট ওয়ার্ডটা মূলত আপনাকে জানা থাকতে হবে। সো নো ইভিল ক্যান বিফল দেম আর ফুলিশলি কমপ্লেসেন্ট। কমপ্লেসেন্ট মানে আত্মসন্তুষ্টি, আত্মতৃপ্তি। বুঝতে পারছি? ওকে, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এ পরেরটাই যাই, চলেন। ওকে, one who unduly forwards in rendering services for others is not generally liked in society. একটু বোঝেন এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, বাংলাটা বলি তারপর আমরা উত্তরের দিকে চলে যাব। মূলত এটা দ্বারা বোঝানো হচ্ছে যে সকল মানুষগুলো নিজে থেকে গায়ে পড়ে হেল্প করতে চায়, মানে আপনার হেল্প হয়তো আমার কোনো প্রয়োজন নেই, বাট আপনি গায়ে পড়ে আসছেন আমাকে হেল্প করতে চাই, এটা করি এটা করি এটা করি। সো এই ধরনের মানুষগুলো কারো দ্বারা পছন্দ হয় না। সো এই জিনিসটাই মূলত আমার এখানে বলা হচ্ছে যে কেউ যদি গায়ে পড়ে হেল্প করতে আসে, ওই ধরনের মানুষগুলোকে কেউ পছন্দ করে না বা সমাজে পছন্দ করা হয় না। সো এইখানে মূলত কোন ধরনের পার্সনের কথা বলা হচ্ছে, চলেন এখানে বের করতে হবে। তো এখানে বের করার সময় মাথায় রাখতে হবে বেনিভোলেন্ট, অফিসিয়াল, ব্যুরোক্রেটিক, এই ধরনের জিনিসগুলো আসলে এরকম না। গায়ে পড়ে হেল্প করা বা গায়ে পড়া স্বভাব, এই ধরনের মানুষগুলোকে বলে অফিশিয়াস। কি বলা হয়? অফিশিয়াস। ওকে, অফিশিয়াস। তো এইটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে অফিশিয়াস পার্সন। তাহলে যদি বলা হয় অফিশিয়াস পার্সন কারা? যারা মূলত গায়ে পড়ে হেল্প করতে চায়। সো অফিশিয়াস পার্সন, এই দেখেন নতুন একটা কিছু আপনি শিখতে পারছেন। সো এই শেখাটাই আপনি অর্জন করে রাখুন না, এটাকে একটু ঝুলিতে ভরে রাখুন, দেখবেন ভালো লাগবে। সো আমি একটু আপনাকে আবার প্রশ্ন করি, মনে করেন আপনার ক্যারেক্টারটা এরকম যে আপনি হয়তো গায়ে পড়ে মানুষকে হেল্প করতে চান, যদিও তাদের আপনার হেল্পটা দরকার নাই। তো সেক্ষেত্রে আপনি নিজেকে কি ধরনের পার্সন দাবি করবেন? অফিশিয়াস পার্সন। কি ধরনের পার্সন? অফিশিয়াস পার্সন। শেষ। এই যে আপনি একটু নিজেকে নিয়ে উদাহরণ দিলেন বা হচ্ছে একটু মাথায় ক্যাচ করে নিলেন, নেক্সট টাইম আসলে কিন্তু অবশ্যই পারবেন। ওকে, সো এমনভাবে পড়ায় নেক্সট টাইম আসার জন্য আর বাদ না যায়। ওকে, অফিশিয়াস পার্সন। আসেন পরেরটা আবার সলভ করি। হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস? বুঝেন, হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট অপোজিট দ্য টাইপ অফ সুপারসিলিয়াস। তাহলে অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস, সুপারসিলিয়াস মানে আগে বুঝতে হবে। যদি আমি সুপারসিলিয়াস মানে বুঝে যাই তাহলে হয়ে যাচ্ছে সুপারসিলিয়াস এর মানেটা কি? সুপারসিলিয়াসের মানে হচ্ছে অহংকারী। সুপারসিলিয়াসের মানে কি? অহংকারী। তাহলে আমাকে বের করতে হবে অহংকারীর অপোজিট, নাকি? এই তো, হ্যাঁ, অপোজিট বের করতে বলছে। তাহলে অহংকারীর অপোজিটকে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আপনারা একটু ভাবুন তো অহংকারী অপোজিট এখান থেকে কী কী হতে পারে? উইকড, দুষ্ট না, ডিসডেনফুল, ঘৃণার মতো না, হটি, অহংকারী না। তাহলে অ্যাফেইবল, একদম অ্যাফেইবল মানে হচ্ছে একদম অমায়িক, কোনো অহংকার নেই যার মধ্যে। সো এই অমায়িক বা হচ্ছে নিরহংকারী, এই জিনিসটা মূলত অ্যাফেইবলকে দ্বারা বোঝানো হয়ে থাকে। সো এই দুইটাকে আমরা অপোজিট হিসেবে পিক করতেছি, অহংকারী আর অমায়িক। তাহলে এই ক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সারটা হবে অ্যাফেইবল। বুঝতে পারছি? অ্যাফেইবল, কারেক্ট অ্যান্সারটা কি হবে? অ্যাফেইবল। তাহলে হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস? সেটা হচ্ছে অ্যাফেইবল। বাট আপনি কিভাবে চিন্তা করবেন? সুপারসিলিয়াস মানে কি? অহংকারী। নেক্সট কোনো একটা পরীক্ষায় আসলে আমাকে এইটা জানতে হবে সুপারসিলিয়াস মানে অহংকারী। হয়তো এমসিকিউ তো অপশনে সেটা থাকতে পারে, অপশন দেখে বুঝতে হবে যে সুপারসিলিয়াস মানে কি? অহংকারী। বুঝতে পারছি? আর এখান থেকে অ্যাফেইবল মানে কি? অমায়িক। এভাবে শিখে ফেলতে হবে, যেটা শিখতে পারবেন ঝুলিতে নিয়ে নিতে হবে। একটা কোশ্চেন থেকে যে খালি উত্তরটাই শিখবেন তা না, আনুষঙ্গে অনেক কিছু শিখতে হবে। আচ্ছা, পরেরটা কি বলছে চলেন দেখি। হাউ মেনি এগস হ্যাভ ইউর হ্যান্ডস ড্যাশ দিস মান্থ? একটা প্রিপোজিশন, সরি একটা ভার্ব আছে। সো এই ভার্বটা কোনটা হবে? এটা অ্যাবভ সেন্টেন্সে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমাকে বের করতে বলছে। সো এই ক্ষেত্রে ট্রিক্সটা, যখন একটা পরীক্ষায় খুব দ্রুত এক্সাম দিচ্ছে, একটা প্রেশার থাকবে মাথার মধ্যে, তখন ছোট্ট ছোট বিষয়গুলো কিন্তু মিস হয়ে যেতে পারে। সো এরকমই একটা কোয়েশ্চেন হচ্ছে এটা। সো কি কোয়েশ্চেনটা দেখেন, হাউ মেনি এগস হ্যাভ ইউর হ্যান্ডস ড্যাশ দিস মান্থ? তার মানে মুরগির ডিম পাড়ার কথা এখানে বলা হচ্ছে। তাহলে এইখানে ডিম পাড়ার ইংরেজিটা জানতে হবে। সো ডিম পাড়ার ইংরেজি কিন্তু হচ্ছে লেই। এখানে কিন্তু হাউ মেনি এগস হ্যাবের কথা বলছি, মনে রাখতে হবে হ্যাভ প্লাস V3 হয় অলওয়েজ। এটা আমরা জানি না। হ্যাবের পর যদি কোনো ভার্ব হয় সেটা অলওয়েজ কোন ফর্মে হয়? V3 ফর্মে হয়। না জানলে জেনে রাখেন, হ্যাবের পর কোনো ভার্ব যদি থাকে সেটা অলওয়েজ কোন ধরনের ফর্মে থাকে? V3 ফর্মে থাকে। তার মানে আমার ডিম পাড়ার ইংরেজি হচ্ছে লে, লে এর 3 নাম্বার ফর্ম লাগবে। মানুষ ভুল করবে এই জায়গায়, লেইন দেওয়ার চেষ্টা করবে, মানে মনে করবে যে লেইন নামক কিছু আছে, আর আরেক পক্ষ এইটা দেওয়ার চেষ্টা করবে। বুঝতে হবে এই লেইন মানে হচ্ছে শুয়ে যাওয়া, শুয়ে পড়া বা শোয়ার ইংরেজিটা, এটা হচ্ছে লাই। এই লাইয়ের হচ্ছে আপনার এটার ফর্ম হচ্ছে লেইন। কিন্তু আমার কথা হচ্ছে ডিম পাড়া, ডিম পাড়া ইংরেজি হচ্ছে লেই। এই লেয়ের 3 নাম্বার ফর্ম হচ্ছে আপনার লেইট।
তো সেক্ষেত্রে ডিম পাড়ার কথা যেহেতু বলতেছি, লে এর 3 নাম্বার ফর্ম লাগবে আমার। লেইন কিন্তু আমার কারেক্ট অ্যান্সার না, যদিও তারাফোড়ার মধ্যে এটা কারেক্ট অ্যান্সার মনে হতে পারে। সো লেইড দিতে হবে। তো সেক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সারটা হবে লেইড। বুঝতে পারছি? কোশ্চেনটা সলভ করে দিচ্ছি মানে এরকম হতে পারে। হ্যাঁ, আপনি পারেন, আমি জানি আপনি হয়তো এক্সপার্ট, বাট আপনি যেহেতু পারেন সেহেতু এই পাওয়ারটাকে আমি কনফার্ম করার জন্য, পরীক্ষায় যেন আপনার ব্রেনের সাথে কোনো কিছু খেলতে না হয়। বুঝতে পারছি? একটু বোঝেন। সো হাউ মেনি এগস হ্যাভ ইউর হ্যান্ডস লেইড দিস মান্থ? মনে থাকবে? ওকে ওকে, চলেন নেক্সটটা সলভ করি আবার। ওকে, নেক্সট কোশ্চেনটা কি? নেক্সট কোশ্চেনটা হচ্ছে দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড ড্যাশ গ্রিন। একটা প্রিপোজিশন এটার জন্য খালি রেখে দিছে ড্যাশ করে। সো দ্য কি বলছে? দ্য ওয়ালস অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড ড্যাশ গ্রিন। এক্ষেত্রে মাথায় রাখতে হবে পেইন্টেড যে শব্দটা আছে, পেইন্টেড শব্দের পরে কোনো প্রিপোজিশন হয় না। পেইন্টের শব্দের পরে কোনো প্রিপোজিশন হয় না, বিভিন্ন এক্সামে রিপিট হয়। বোঝেন কি বলছি? পেইন্টেড শব্দের পরে কোনো প্রিপোজিশন হয় না, কারেক্ট অ্যান্সার হবে নো প্রিপোজিশন। আমি জিনিসটা বলতে পারছি? আপনি যে কোনো কিছু পেইন্ট করেন, আপনি বলবেন পেইন্টেড ব্লু, পেইন্টেড গ্রিন, পেইন্টেড ব্ল্যাক, পেইন্টেড রেড, পেইন্টেড পিঙ্ক, যে কোনো কিছু বলতে পারবেন, বাট পেইন্টেডের পর কোনো ধরনের প্রিপোজিশন আপনি দিবেন না। বুঝতে পারছি? এরকম যদি আরেকটা বলি শব্দ, সেটা হচ্ছে মিট, মিটের পর আপনি কোনো প্রিপোজিশন দিবেন না। এরকম যদি আরেকটা চান, ডিসকাস, ডিসকাসের পর আপনি কোনো প্রিপোজিশন দিবেন না। সো একটু বুঝুন, পেইন্টেড কোনো প্রিপোজিশন দিব না, মিট কোনো প্রিপোজিশন দিব না, ডিসকাস কোনো প্রিপোজিশন দিব না। সো এইগুলো আপনাকে জানা রাখতে হবে। সো আগে জানতেন না ধরে নিলাম, এখন জেনে গেছেন, আর কোনো এক্সকিউজ চলবে না। রাইট? ওকে, আসেন পরেরটা করি। ক্যান ইউ টেল মি ওয়ার ডট ডট ডট। এবং এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুবই আসে, এবং প্রাইমারি এক্সামেও দেখবেন এই ধরনের কোশ্চেনগুলো রিপিট হয়ে থাকে। সো আমার এখানে কথা হচ্ছে ক্যান ইউ টেল মি ওয়ার ডট ডট ডট। এটা মূলত ইমব্যারেড কোশ্চেন একটা টপিক, ইমব্যারেড কোশ্চেন। সো ইমব্যারেড জিনিসটা আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। ইমব্যারেড জিনিসটা একটু ভালো করে বোঝেন। ধরে নিলাম আপনি আগে জানতেন না, বাট এখন আপনাকে জানা রাখতে হবে। ওকে, সো জিনিসটাকে একটু বোঝেন। জিনিসটা হচ্ছে একটা সেন্টেন্সের দুইটা পোর্শন, একটা প্রথম পোর্শন, একটু বোঝেন, এটা প্রথম পোর্শন, এটা হচ্ছে মনে করেন সেকেন্ড পোর্শন। ওকে, একটা সেন্টেন্সের দুইটা পোর্শন। আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে, আপনার যত কিছু করার, আপনি কোশ্চেন করতে পারেন, আপনি অর্ডার দিতে পারেন, আপনি নর্মাল কথা বলতে পারেন, প্রথম পোর্শনে বলতে পারেন। তাহলে কোশ্চেন করতে চাইলে প্রথম পোর্শন, অর্ডার দিতে চাইলে প্রথম পোর্শন। বুঝতে পারছি? নর্মাল স্টেটমেন্ট প্রথম পোর্শন, মানে অ্যাসার্টিভ যে কথাবার্তাগুলো, সেটা হচ্ছে কি প্রথম পোর্শন। বুঝতে পারছি? সব কিছু আপনি প্রথম পোর্শনে করতে পারবেন, বাট সেকেন্ড পোর্শন সব সময় আপনাকে অ্যাসার্টিভই রাখতে হবে। এখানে কখনো আপনি কি করতে পারবেন না? প্রশ্ন করতে পারবেন না। তাহলে যদি এখানে কখনো কোশ্চেন মার্ক আপনি দেখে থাকেন, আপনাকে এখন আমি প্রশ্ন করছি, আপনি বলেন যে যদি আমি এখানে কোনো ধরনের কোশ্চেন মার্ক দেখে থাকি, কোশ্চেন মার্কটা সেকেন্ড পোর্শনের জন্য আসবে নাকি প্রথম পোর্শনের জন্য আসবে? দেখি একটু, আমি এত কষ্ট করে শেখাচ্ছি, বুঝুন ইমব্যারেড কনসেপ্টটা বুঝুন। আপনার একটা সেন্টেন্সকে দুইটা পোর্শন আমি ভাগ করলাম, একটা ফার্স্ট পোর্শন, একটা সেকেন্ড পোর্শন। ফার্স্ট পোর্শন আপনি কোশ্চেন করেন, অর্ডার দেন, নর্মাল স্টেটমেন্ট দেন, যে কোনো কিছু করতে পারেন, বাট সেকেন্ড পোর্শন সবসময় অ্যাসার্টিভই থাকতে হবে, নর্মাল স্টেটমেন্ট, ওখানে কোনো কোশ্চেন করতে পারবেন না আপনি। তাহলে আমি যদি কোনো একটা কোশ্চেন মার্ক দেই একটা বাক্যের পরে এবং দুইটা পোর্শন আছে, তাহলে বলেন তো কোশ্চেন মার্কটাকে সেকেন্ড পোর্শনটার জন্য আসছে নাকি প্রথম পোর্শনটার জন্য? অবভিয়াসলি প্রথম পোর্শনটার জন্য, কারণ এইদিকে কোশ্চেন করাটা পসিবল হয়, এইখানে কোনো কোশ্চেন আমি করি না। তো জিনিসটা হচ্ছে এরকমই যে দেখেন এখানে ক্যান ইউ, কোশ্চেন করার নিয়মটা একটু বোঝেন, এটা বুঝতে হবে। কোশ্চেন করার নিয়মটা হচ্ছে এইটা যদি আমার সাবজেক্ট হয়, এটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি, তাই না? ক্যান সাবজেক্টের আগে যদি কখনো আপনি এরকম অক্সিলারি ভার্ব দেখে ফেলেন, বুঝবেন যে এটা একটা কোশ্চেন হয়ে গেছে। কোশ্চেন হয়েছে কিনা এটা মেইন চিন্তা করার ওইটাই হচ্ছে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে কিনা। এই দেখেন ইউর আগে অক্সিলারি ভার্ব আসছে, এটা কোশ্চেন হয়ে গেছে। কিন্তু এরপরেও দেখেন ক্যান ইউ টেল মি বলার পরেও ওয়ার দিয়ে ডাবলএস কোশ্চেন দিয়ে সেন্টেন্সে আরেকটা পোর্শন কিন্তু এখানে উন্মুক্ত রেখে দিয়েছে। তাহলে ওয়ার দেওয়ার পর আমার কথা হচ্ছে এখান থেকে কোন অপশনটা আমি চুজ করব সেটা আমাকে পিক করতে হবে। আমি কি বলছিলাম একটু ভাবেন তো, সেন্টেন্সের প্রথম অংশে আপনি কোশ্চেন করতেই পারেন ক্যান ইউ টেল মি, তাহলে ইউর আগে ক্যান দিয়ে কোশ্চেনটা করে ফেলছেন, ভেরি গুড। দ্বিতীয় অংশে আপনি কখনো কোনো প্রশ্ন করতে পারবেন না, যতই ওয়ার থাকুক, ওয়েন থাকুক, ওয়াই থাকুক, যতই ডাব্লিউএইচ ওয়ার্ড থাকুক, কোশ্চেন সম্ভব না।
অলওয়েজ অ্যাসার্টিভ, তার মানে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরেই থাকবে, রাইট? চলেন তাহলে কি হবে উত্তরটা? ডাস কি মিস্টার আলীর আগে কখনোই আসবে? কারণ এটা আগে আসলেই তো কোশ্চেন হয়ে যাবে, তখন কোশ্চেন মার্ক তো আমি দিতে হবে, কিন্তু এটা নিয়মই নেই সেকেন্ড অংশে আমি কোশ্চেন দেওয়ার, কারণ এই কোশ্চেন মার্কটাই আসছে আপনার কোন অংশের জন্য? প্রথম অংশের জন্যই আমার এই কোশ্চেন মার্কটা আসছে, রাইট? তাহলে ওয়ারের পর আমার কোশ্চেন মার্ক হওয়ার কোনো চান্স নাই। তাহলে ওয়ারের পর আমাকে এমন দিতে হবে নর্মাল বাক্যগুলো যেরকম থাকে অ্যাসার্টিভ। মিস্টার আলী ডাজ লিভ আমরা কখনো বলি না, ডাজ আর লিভকে একসাথে আমরা লিভস বলি, তাই না? সো মিস্টার আলী লিভস হবে আমার এখানে কারেক্ট অ্যান্সার। এটা তো হবেই না যে আগে মেইন ভার্ব চলে আসবে। সো দ্যাটস ইট। সো মিস্টার আলী লিভস, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে ক্যান ইউ টেল মি ওয়ার মিস্টার আলী লিভস। সো এখানে কিন্তু আমার ওয়ারের জন্য কোনো ইফেক্টই পড়ে নেই, কারণ এটা সেকেন্ড পোর্শনে আছে, আর সেকেন্ড পোর্শনে অলওয়েজ কি বলছি, নর্মাল অ্যাসার্টিভ করে আপনি এখানে কমপ্লিট করবেন। দ্যাটস ইট। কত ইজি না? টপিকটা কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দিছি, টপিকটা আসছে দেখি টপিকটা বুঝিয়ে দিছি। এরকম করেই আপনি যখন নতুন একটা কোশ্চেন পাবো, একটা টপিক পাবো, টপিকটা আমি আপনাকে বুঝিয়ে দিব, ওই টপিক থেকে আজীবন যত হাজার হাজার কোশ্চেন আসুক আপনাকে পারতে হবে। তাই শিখছেন না এটা আপনি, যে একটা সেন্টেন্স যদি দুইটা অংশে ভাগ থাকে, প্রথম অংশে যা খুশি করতে পারবেন, ওইটার জন্য পাংচুয়েশন মার্ক নির্ধারিত হবে, কিন্তু দ্বিতীয় অংশ অলওয়েজ অ্যাসার্টিভ থাকবে, ওইটার জন্য পাংচুয়েশন মার্ক আসলে নির্ধারিত হয় না, অ্যাসার্টিভ রাখতেই হবে অলওয়েজ। এরপরে কোশ্চেনটা দেখি, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ দ্য গ্রেট আমেরিকান শর্ট স্টোরি রাইটার ও হেনরি? এটা আগেও একটা বিসিএসে চলে আসছিল, সো এটা বারবার আসছে। সো এই যে বারবার আসছে বললাম যে আপনি আগেরটা সলভ করে থাকেন আমার সাথে, আমি আগের কোশ্চেনগুলো যেগুলো সলভ করে দিচ্ছি ওগুলো যদি সলভ করে থাকেন তাহলে এটাও আপনি পেরে যাবেন। 2 সেকেন্ড লাগবে আপনার জাস্ট কোশ্চেনটা পড়ে অ্যান্সারটা করতে। সো এই যে যখন আপনি রিপিট পাবেন, এই রিপিট থাকা কোশ্চেন ভুল করাই যাবে না, বুঝতে পারছি? এই জন্য কোশ্চেন সলভ করতে হয়। সো ও হেনরির ফুল নেমটা কি বা রিয়েল নেমটা কি সেটাকে বলতে হবে উইলিয়াম সিডনি পর্টার। উইলিয়াম সিডনি পর্টার, এটা জানা থাকতে হবে, আর যেহেতু একবার আসছে ভালো করে পড়তে হবে। ওকে, আসেন নেক্সট কোশ্চেনে যাই। ওকে, নেক্সট কোশ্চেন কি, নাও এ ডেইজ মেনি ভিলেজেস আর লিট ড্যাশ ইলেকট্রিসিটি, উইচ ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন ইন দ্য অ্যাবভ? বোঝেন এখানেও একটা ফ্যাক্ট আছে, এখানে একটু কন্ট্রোভার্সি আছে, আমার ব্যাখ্যাটাকে বোঝেন। কোনো কিছু আলোকিত করার জন্য আমরা অনেক জায়গায় লিট উইথ ব্যবহার করার চেষ্টা করি। হ্যাঁ, লিট উইথ দিলে ভুল হওয়ার চান্স নাই। আলোকিত করার কথা বলা হচ্ছে, দেখেন মেনি ভিলেজেস আর লিট উইথ ইলেকট্রিসিটি আলোর কথা বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে লিট উইথ মানে আলোকিত করা, বাট অক্সফোর্ড যেটা আছে, যেটাকে আমরা ফলো করে থাকি, বা অক্সফোর্ড যেটাকে মূলত মেইনলি ইংরেজিতে ফলো করা হয়ে থাকে, সেখানে লিড বাই দিয়ে এক্সাম্পলটা দেওয়া আছে, যে কোনো ইলেকট্রিসিটি লিড বাই। তো সেক্ষেত্রে আপনার লিড উইথও হচ্ছে, লিড বাইও হচ্ছে, বাট যেহেতু অক্সফোর্ডের লিড বাই এটা দিয়ে এক্সাম্পল দেওয়া, বিভিন্ন জায়গায় যখন আপনি সার্চ করবেন লিড বাইটাকেই অ্যাকুরেটলি আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি লিড বাইটা দাগাতে পারেন। আই উড প্রেফার যে আপনি লিড বাইটা দাগান যদি বাই নামক কোনো প্রিপোজিশন আপনি অলরেডি পেয়ে থাকেন। যদি না থাকে আপনি উইথটা দাগাতে পারেন, কারণ দুটোই কারেক্ট অ্যান্সার, বাট আমি প্রেফার করি যে দুটোই থাকে আপনি বাইটা দাগাতে পারেন, কারণ এইটা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারিতে একদম দেওয়া লিড বাই ইলেকট্রিসিটি। বুঝতে পারছি? ওকে, আসেন পরেরটাই যাই। পরেরটা কি, The second anniversary celebration of our college will be held on December 15. আমাকে বলা হচ্ছে will be held, এই যে will be held, এই will be held এটা আসলে কোন ফ্রেজ দ্বারা বোঝানো যাবে? সো এখানে দেখেন কোনটা, takes off হবে না, will bring about হবে না, will come round, এইটা দ্বারা বুঝতে হবে। comes off মানে অনুষ্ঠিত হওয়া, কোন একটা কিছু অনুষ্ঠিত হওয়া মানে comes off, তাহলে সেক্ষেত্রে comes off হবে। তাহলে বোঝেন will be held এটার মানে হচ্ছে comes off, অনুষ্ঠিত হওয়া। তাহলে এর মধ্যে দিয়ে আপনি কোন ফ্রেজটা শিখলেন? অনুষ্ঠিত হওয়া মানে কি? comes off, অনুষ্ঠিত হওয়া মানে comes off। ওকে, নেক্সটটাই আসি, চলেন। ডগ ডেইজ, এই যে মানে কিছু কিছু ফ্রেজ আছে এটা আপনি বারবার পাবেন, এরকম একটা ফ্রেজ হচ্ছে ডগ ডেইজ, এবং এটা বারবার বিভিন্ন ধরনের এক্সামে চলে আসে। আমার কথা হচ্ছে একবার শিখতেছেন আমার সাথে কোশ্চেন সলভ করার মাধ্যমে, এইটা যত জায়গায় আসবে এই কোশ্চেনগুলো পারতে হবে, না হলে কিন্তু আপনি অপরাধী হয়ে যাবেন। সো ডগ ডেইজ মানে কি? ডগ ডেইজ মানে হচ্ছে একদম হট ওয়েদার, একদম গরম আবহাওয়াকে বলা হয় ডগ ডেইজ। এটা পারতেই হবে, এই ধরনের কোশ্চেনগুলো বারবার আসে, সেগুলো না পারলে আপনার জন্যই ক্ষতিকারক। সো ডগ ডেইজ মানে হট ওয়েদার, তাহলে আমার সাথে বলেন ডগ ডেজ হট ওয়েদার, ডগ ডেজ হট ওয়েদার। যা যা পড়িয়েছি এগুলো যদি কমেন্টও করে ফেলেন, একবার যদি উত্তরগুলো কমেন্টও করেন, যে টাইপ করতে যে
সময়টা দিলে এটা আপনার ব্রেনটাকে একটু এই টাইপিংয়ের জন্য মেমোরাইজ করতে হেল্প করবে। তো একটু অ্যাক্টিভিটি, আপনি যে জিনিসটা মেমোরাইজ করতে চান সেই জিনিসটার প্রতি আপনাকে কিছু অ্যাক্টিভিটি করতে হয়, যাতে করে ব্রেন সেটাকে মেমোরাইজ করার জন্য কোনো একটা মাধ্যম খুঁজে পায়। বুঝতে পেরেছি? সো ডগ ডেজ মানে হট ওয়েদার। এই তো। সো আমরা কোয়েশ্চেনগুলো মোটামুটি সবগুলো কভার করে ফেলেছি। সো এই ছিল আমাদের 20টা কোয়েশ্চেন, যেটা কিনা আমাদের 14তমতে আসছিল, এবং আশা করছি আমার সাথে যদি প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা করে থাকেন তাহলে আপনি অনেক কিছু কভার করে ফেলেছেন এবং অনেক নতুন কিছু জানতে পেরেছেন, নতুন ভোকাবুলারি, নতুন ফ্রেজেস, নতুন গ্রামেটিক্যাল টপিক, এনিথিং আপনি হয়তো শিখতে পেরেছেন। প্লিজ যদি শিখে থাকেন জানাতে ভুলবেন না, কারণ আপনার এই আগ্রহ মূলত আমাকে আরও বেশি আগ্রহী করে তোলে। সো অবশ্যই শেষ অবধি থাকার চেষ্টা করবেন, এবং যে কোনো প্রশ্ন সলভ যখন আপনি দেখবেন, বিশেষ করে ইংরেজির প্রশ্ন সলভ মানে আপনাকে তো থাকতেই হবে। সো ইংরেজি এমন একটা টপিক যেটা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় চলে আসতে পারে, প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ, সেটা অ্যাডমিশন হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, ব্যাংক হোক, যে কোনো কিছু। ইংরেজি ক্লাস দেখবেন, ইংরেজি সলিউশন ক্লাস দেখবেন, মানে পজ দিয়ে দেখতে হবে। বুঝতে পেরেছি? তো আশা করছি আজকের সলিউশনটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক বিশেষ কোশ্চেনের সলিউশনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আমি ইফতেখার আলম ধ্রুব। আসসালামু আলাইকুম।